শাকিরার ডাই পেরিয়ে মেক্সিকান ওয়েভ, 2 গোলের রোমাঞ্চ আর 3 লাল কার্ডের ম্যাচ দিয়ে বেজেছে বিশ্বকাপের বাঁশি। শুরু হয়েছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। এরপর পিছিয়ে থেকেও 2-1 গোলে দক্ষিণ কোরিয়া হারালো চেক রিপাবলিককে। মেক্সিকোর পর এবার মাঠে নামতে যাচ্ছে বাকি 2 স্বাগতিক কানাডা ও যুক্তরাষ্ট্র। ম্যাচের আগে পরে কিংবা ওই 90 মিনিটস ব্যাটেলের কি পয়েন্টস নিয়ে জমবে আলোচনা। ওয়েলকাম টু এক্সপার্ট টেবিল প্রেজেন্টেড বাই হামদর্দ আমরুপালি। সঙ্গে আছি আমি রঞ্জন শান্ত, আর আমার সঙ্গে যিনি থাকবেন তিনি ইউরোপ জয়ী ফুটবলার। তাকে শুরুর দিন থেকে পেয়ে বিশ্বকাপের আমেজটা আমার জন্য বেড়েছে, ওয়ান অ্যান্ড অনলি তপু বর্মন। ওয়েলকাম টু এক্সপার্ট টেবিল তপুদা। থ্যাংক ইউ ব্রাদার। কেমন শুরুটা হলো বিশ্বকাপের ধামাকা, অনেকদিন পর অনেক জল্পনা কল্পনা এবং দ্য গ্রেটেস্ট শো অন আর্থ আসলেই বলতে আরেকটু ভারী লাগছে, এ কারণে 48 দল লড়ছে প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপে। 104 ম্যাচ, সেগুলো তো আছেই। তবে তার আগে আমরুপালি, মানে আমের সিজন, আমের মৌসুম। আম যেমন মজা, ফুটবলটাও তেমনই তো মজার, বিশ্বকাপের মৌসুম। সুতরাং সব মিলিয়ে আপনাকে ওয়েলকাম করছি। থ্যাংক ইউ ব্রাদার, থ্যাংক ইউ। আসলে এবারের ওয়ার্ল্ড কাপটা আসলে ডিফারেন্ট, বিকজ 3টা কান্ট্রিতে খেলা হবে, কানাডা, মেক্সিকো, আমেরিকা। আসলে প্লেয়ারদের জন্য আসলে একটা নতুন এক্সপিরিয়েন্স হবে। তার সাথে 48টা দেশ এবার ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করেছেন, তার সাথে অনেক নতুন টিমগুলো চান্স পেয়েছে ফর দ্য ফার্স্ট টাইম ওয়ার্ল্ড কাপের স্টেজে, এত বড় স্টেজে আপনার পারফর্ম করবে। তো আসলে সব কিছু মিলিয়ে আপনার ইভেন শাকিরাও অনেক বছর পরে পারফর্ম করলো ওয়ার্ল্ড কাপের। তো ডেফিনেটলি সব কিছু মিলিয়ে অনেক মজার ওয়ার্ল্ড কাপটা যাবে এবার। একেবারে অনেক নতুনের সাক্ষী আমরা। তবুও আমরা একটু ম্যাচ বাই ম্যাচ কথা বলার চেষ্টা করব, যেহেতু এক্সপার্ট টেবিল এবং আপনার ওপিনিয়নটা ভীষণ গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচ যেটা হলো মেক্সিকো ভার্সেস সাউথ আফ্রিকা, এই ম্যাচ নিয়ে অনেক কথা ছিল। স্বাভাবিকভাবে মেক্সিকো ফেভারিট হিসেবে মাঠে নেমেছিল এবং যে ফুটবলটা আসলে খেলেছে মেক্সিকানদের বিপরীতে, লো ব্লক ফুটবল। দক্ষিণ আফ্রিকা আমরা যদি বলি যারা ডিফেন্সিভ ছিল, তার মধ্য দিয়েও 2টো গোল বের করে নিয়ে আসা, রাউলেরও গোল পাওয়া, সব মিলে একটু অসাধারণ ছিল। কেমন দেখলেন ম্যাচটা? না আসলে আমি গতকালকে বলেছিলাম যে আসলে মেক্সিকো এই ম্যাচটাতে ফেভারিট থাকবে, বিকজ তাদের হোম ক্রাউড এবং তাদের একটা রেকর্ড আছে যে তারা 8টা ওয়ার্ল্ড কাপের ফার্স্ট ম্যাচে কখনো জিতেনি, হয়তো ড্র করেছে, কিন্তু কালকের জন্য তাদের জন্য অনেক ইম্পর্ট্যান্ট একটা ম্যাচ ছিল এবং শুরুটা খুব ভালো করেছেন। এবং তার সাথে আমি বলবো যে আসলে সাউথ আফ্রিকা যেই স্টাইলে ফুটবল খেলেছে, ওরা স্টাইল অফ প্লেতে আপনার লো ডিফেন্ডিং করেছে, তার সাথে কাউন্টার অ্যাটাকে লং বল, যেটা আসলে আমরা আফ্রিকান ফুটবল দেখি। আসলে সেই ক্ষেত্রে মেক্সিকো তো ওভারঅল সবসময় কন্ট্রোলে ছিল বল পজিশন। এবং দেখেন মেক্সিকো যে প্রথম গোলটা করলো, এটা কিন্তু সাউথ আফ্রিকার আপনার গোলকিপারের মিস্টেকে পাস দিল, মিডফিল্ড যে নাম্বার 6 পজিশনে সে বলটা কন্ট্রোল করতে পারলো না, আরেকজন এসে বলটা নিয়ে গেল আর গোল খেলো। আসলে এরকম স্টেজে এরকম মিস্টেক করা যাবে না, যেটা আসলে আপনার টিম সাফার হয়। তো ওভারঅল যেটা আশা করেছিলাম সেটাই মেক্সিকো করে দেখিয়েছেন। একেবারে হুলিয়ান কিনিওনেসের কথা আপনি বলছিলেন, সেই প্রথম গোলদাতা হয়ে গেছে এবারের বিশ্বকাপে। আমরা তার যে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন তার একটু স্ট্যাট যদি হুলিয়ান কিনিওনেসের আমরা যদি দেখি যে স্ট্যাট, যে কিভাবে তিনি খেলেছেন এবং তার যে অ্যাকুরেসি ছিল, স্কিল ছিল, আমরা ছোট্ট কি পয়েন্টসগুলো দেখবো। প্লেয়ার অফ দ্য ম্যাচ হুলিয়ান কিনিওনেস। গোলে আক্রমণ 5টি করেছেন, শট অন টার্গেট 2টি ছিল, একটা গোল এবং ডুয়েল জিতেছেন 7টি, ফাউল আদায় করেছেন 2টি। আর এর সঙ্গে আমরা যদি রাউলের কথাও বলি, তার আগে আমরা হুলিয়ান কিনিওনেসের পারফরমেন্স ওভারঅল আপনি কেমন দেখলেন সেটাও বলবেন। হিমেনেজ রূপকথা কেন বলছি, কারণ 2020 সালের ম্যাচে দুর্ঘটনা একটা ঘটেছিল, আর্সেনাল ডিফেন্ডারের সঙ্গে সংঘর্ষ, মাথার খুলিতে তার ফাটল ছিল, মৃত্যুর মুখ থেকে ফিরেছেন। অনেকেই ধরে নিয়েছিলেন তাকে আমরা আর পাবো কিনা, এবং তারপর ফিরে এসে 67 মিনিটে গোল এবং দেশকে জেতালেন। এই 2 গোলদাতাকে নিয়ে কি বলবেন? না আসলে আপনার প্রথম গোল যে করেছে সে আপনার সৌদি প্রো লিগে হাইস্ট স্কোরার, এবং সেখানে খুব ভালো খেলেছেন এবং ডমিনেট করেছেন। যেখানে আমরা সবসময় ভাবি যে রোনালদো হাইস্ট স্কোরার হবে, কিন্তু সে হয়েছে, কিন্তু তার টিম চ্যাম্পিয়ন হয় নাই। কিন্তু আসলে তার যে এই ফর্মটা আসলে মেক্সিকোর জন্য খুবই ইম্পর্টেন্ট। আর রাউল যেটা আপনি বললেন, আসলে এই যে আপনার ইম্প্যাক্টগুলো, স্পেশালি মেক্সিকোর যে আপনার ফরওয়ার্ড লাইনে যারা খেলে তারা কিন্তু ভেরি শার্প। দেখেন আপনার রাউল বলটা খেলে সে পেয়েছে এবং হেড দিয়ে গোলকিপার চোখেই দেখে নাই, যেটা আপনি বলেন যে মাথায় ব্যথা পাইছে, ডোন্ট কেয়ার, আমি আমার জায়গায় আসছি, আমি আমার সেরাটা দিব, এবং সেরা প্লেসে, যেটা আসলে মেক্সিকোর জন্য খুবই নিডেড ছিল, প্রয়োজন ছিল, এবং সে সার্ভ করেছে। এবং তারা দুইজন আসলে আমার কাছে মনে হয় যে অনেক দূর নিয়ে যাবে টিমকে। জাস্ট লাইক ইউ ইন ইউরোপ। ঘুরে ফিরে এই কথাটা আসবে, তো আপনি একেবারে আমাকে প্রডিউসার আজকে শোয়ের আগে ফোন করে বলছিলেন যে বাংলাদেশের
সেরা ফরওয়ার্ড তপুদা কত দূর? তো ইন্টারেস্টিং আসলে। তো স্পিডি ফুটবল বা সবকিছু খেলেছে তারা। তো এই জায়গায় অবশ্যই লাল কার্ড প্রসঙ্গ একটা আছে এই ম্যাচটায়, কারণ বিশ্বকাপের ইতিহাস আমরা যদি দেখি লাল কার্ড কিন্তু খুব বেশি এর আগে হয়নি এরকমটা। 2026 বিশ্বকাপের প্রথম লাল কার্ড দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার স্পেফেলো সিথোলে তিনি দেখেছেন, এবং 50 মিনিটে পেনাল্টি বক্সের মাথায় মেক্সিকোর ব্র্যান্ড গুতেরেসকে তিনি আটকাতে গিয়ে এই ফাউলের শিকার হন। 84 মিনিটে আরেকটি লাল কার্ড দক্ষিণ আফ্রিকা দেখে, আক্রমণ করতে গিয়ে মেক্সিকোর খেলোয়াড়কে ফেলে দিয়ে লাল কার্ড দেখেন মিডফিল্ডার তেম্বা জেওয়ানে, এবং যোগ করার সময় 2 মিনিটে লাল কার্ড দেখেন মেক্সিকোর সেজার মন্তেস। 96 বছর ধরে চলছে ফিফা ফুটবল বিশ্বকাপটা, ইতিহাসে প্রথমবার এমন হলো যে আসলে উদ্বোধনী ম্যাচে 3 ফুটবলার লাল কার্ড দেখলো, এবং মেক্সিকো দক্ষিণ আফ্রিকার ম্যাচ তাই লাল কার্ডের হিসাবেও ইতিহাসে নাম লেখালো। অথচ সবশেষ 2018 রাশিয়া এবং 2022 কাতার বিশ্বকাপ জুড়ে কেবল 4টা লাল কার্ডের নজির ছিল তপুদা। সুতরাং বুঝতে পারছেন যে একটু লাল কার্ড নিয়ে তো বাড়তি কথা হচ্ছেই। আমরা একটু লাল কার্ডের যদি 1, 2, 3 দেখি, অর্থাৎ যে লাল কার্ডগুলো হয়েছে, যেমন আমরা 13 নম্বর যার কথা বলছিলাম, প্রথম লাল কার্ড যিনি পেয়েছেন, এই নাম্বার 26 মেক্সিকো, তাকে ফেলে দিয়েছিলেন খুব কাছাকাছি জায়গায়, এবং তারপর তাকে দেখানো হয় হলুদ কার্ড ডাবল দিয়ে, তারপর লাল কার্ড হয়ে যায়, এই লাল কার্ড হয়ে যায়। ইনফ্যাক্ট তাকে ব্লক করা এটা আসলে জেনুইন রেড কার্ড ছিল, বিকজ এটা 1v1 সিচুয়েশন ছিল, এবং মেক্সিকোর প্লেয়ারটা ভেরি ফাস্ট এবং তাকে বিট করে বলটা সামনে নিয়ে যায়, এবং আসলে সাউথ আফ্রিকার ডিফেন্ডারের আসলে ওই সিচুয়েশনে কি করার দরকার ছিল সে হয়তো বা বুঝে উঠতে পারে নাই, কিন্তু তার বডিটা একদম যে উপরে পড়ে, এটা জেনুইন রেড কার্ড, এটা 100% রেড কার্ড ছিলই। সুতরাং এখানে ইয়েলো কার্ডের প্রসঙ্গ নেই, তবে যেটাতে আছে নাম্বার 2, আমরা নাম্বার 2 রেড কার্ড যদি দেখি, এখানে 84 মিনিটসে রেড কার্ড স্ট্যান্ডস ফর সাউথ আফ্রিকা, দ্য অরিজিনাল ডিসিশন ইজ কনফার্মড বাই VAR রিভিউ। আসলে মানে আই এম লিটল বিট কনফিউজড, কারণ এই জায়গায় জাস্ট এরকম আহামরি কোনো ট্যাকেল করা হয় না, জাস্ট ও বিট করার পরে মানে সাউথ আফ্রিকান প্লেয়ারটা আর কি ওকে পাঞ্চ করে চলে যায়, যেটা আমরা দেখেছি। আসলে ওইটার জন্য যে রেড কার্ড পাবে এটা আসলে একটু মানে কনফিউশন ব্যাপার। তারপরে আপনার VAR যেহেতু এটা ডিসিশন বারবার দেখেছেন রেফারি, এবং দেখেই কিন্তু ডিসিশনটা নিয়েছে, এবং সবার মাঝে সে দেখলাম যে স্পিকারে লাউডলি বলল যে আসলে এই প্লেয়ার গট রেড কার্ড। আসলে মানে এখন এবছর কিন্তু অনেকগুলো আপনার সিস্টেমেটিক ভাবে চেঞ্জ হয়েছে, আমরা সেই নিয়মেও আসবো, সেই নিয়মের ব্যাপারগুলো। তো আসলে হয়তো বা ওইটার জন্য রেড কার্ড, কিন্তু পাঞ্চ করা এটা একটা মানে অনৈতিক কাজ, এটা আপনি ফুটবল মাঠে করতে পারবেন না একেবারে। এবং আমরা নাম্বার 3 রেড কার্ড যদি দেখি, সেটা অপোনেন্ট অর্থাৎ মেক্সিকোর প্লেয়ার রেড কার্ড পেয়ে যায় পরবর্তীতে। আমরা সেই মুহূর্তটাও দেখছি যখন ফেলে দিয়েছিলেন সাউথ আফ্রিকান একজন ফুটবলার। এটাও একদম ডি বক্সের সামনে ছিল, এবং 1v1 এই সাউথ আফ্রিকান প্লেয়ার ওকে বিট করে ফেলে, ও পিছন দিয়ে ট্যাকেল করে। আসলে ওই সিচুয়েশনে ওর সামনে কোনো প্লেয়ার ছিল কিনা আমি আই থিঙ্ক ওইটা আমি বুঝতে পারি নাই, কিন্তু যদি সামনে কেউ না থাকে, সেম লাইক আপনার সাউথ আফ্রিকান প্লেয়ার যেভাবে ওকে ফাউল করেছিল, সেম সিস্টেমটা এই জায়গায় মেক্সিকান ডিফেন্ডার ক্যাপ্টেন এটা ইউজ করেছে, সেই ক্ষেত্রে হয়তো ডাইরেক্ট রেড কার্ড পেয়েছে। একেবারে। আপনি বলছিলেন বেশ কিছু নিয়মের পরিবর্তন হয়েছে এবারে আসরে, এবং এই রেড কার্ডের ক্ষেত্রে একটা আমরা দেখলাম VAR অটো ডিসিশন, এবং অনেক সময় এটাও হবে যে VAR যদি ডাবল ইয়েলো যখন হবে, VAR নিজে থেকে রিভিউ করে সেটা যদি না হয় যোগ্য, তাহলে কিন্তু সরিয়েও নেবে। আমরা স্ক্রিনে আরো একটু দেখতে চাই যে এবারে নতুন কোন নিয়মগুলো আসছে বা এসেছে ফিফার, সেই নিয়মগুলো একটু দেখতে চাই, যার মধ্যে এই VARও থাকবে। তারপরে আমরা তপু বর্মনের কাছে জিজ্ঞেস করতে চাই নতুন নিয়মের আমরা সুবিধা অসুবিধা কি কি পাচ্ছি। সুতরাং নতুন নিয়মের আমরা যদি বলে দিই যে হ্যাঁ, কিছু রেস্ট্রিকশন, কিছু যেমন আমরা টাইমের নিয়ে কথা হয়েছে, টাইম ওয়েস্ট করা যাবে না, ম্যান চেঞ্জ সেগুলো খুব স্মুথ হতে হবে, এবং সেই সঙ্গে VAR বাড়তি সুবিধা বা বাড়তি অধিকার পেয়েছে এবারে আসলে। যে নিয়মগুলো হয়েছে, কি মনে হচ্ছে VAR এর এই যে বাড়তি পার্টিসিপেশন কিংবা অধিকার সব মিলে একটু বেশি যান্ত্রিক হলো কিনা? না, আসলে দেখেন ইটস ভেরি ইজি। এখন ফর এক্সাম্পল ধরেন মেক্সিকো গতকাল ম্যাচে এগিয়ে ছিল 2-0 গোলে, এখন মেক্সিকান কোচ একটা প্লেয়ারকে চেঞ্জ করছে, চেঞ্জিং টাইমটা 10 সেকেন্ড, 10 সেকেন্ডের মধ্যে আপনার মাঠ থেকে বের হইতে হবে। এখন ঘটনা হয়েছে, ফর এক্সাম্পল আমি পিছিয়ে আছি, আমি চাবো যত তাড়াতাড়ি খেলাটা রানিং এ থাক, আমার জন্য ভালো, কারণ ম্যাচটা ফাস্ট হবে। এখন ঘটনা হয়েছে, এর আগে আমরা দেখেছি যে কোনো প্লেয়ার চেঞ্জ হওয়ার সময় তাকে আপনার অ্যাসিস্ট্যান্ট রেফারি কাট তুলেছে, কিন্তু সে দেখা যায় শুয়ে পড়েছে, শুয়ে ওই জায়গায় 30 সেকেন্ড 1 মিনিটের একটা টাইম কিল করছে। কিন্তু সেই ক্ষেত্রে এই ডিসিশনটা আসে যে একটা প্লেয়ার 10 সেকেন্ডের মধ্যে আউট হইতে হবে, যদি ব্যথা পায় ওইটা অ্যানাদার ইস্যু,
যদি সে লেট করে তাকে ইয়েলো কার্ড দেখানো হবে। সো এটা একদম পারফেক্ট একটা ডিসিশন নেওয়া হয়েছে, এটা আমি এগ্রি করি। তার সাথে থ্রোয়িং এর যেই চেঞ্জটা আসছে, আপনার 5 সেকেন্ডের মধ্যে থ্রো করতে হবে। তো এই থ্রোয়িং এর ব্যাপারটা আমি অনেক অ্যাপ্রিশিয়েট করি ফিফাকে, এবং এটা মানে একদম একটা লিগ্যাল একটা ডিসিশন নিয়েছে ফিফা। এখন থেকে কথা বলা, হ্যাঁ, এখন এই জিনিসটা কিন্তু খুবই আপনার মানে আমি বলবো যে আগে আমরা দেখতাম যে সবাই আপনার ধরেন এভাবে কথা বলতো, তাই না? তো এই জিনিসগুলো আসলে আমার কাছে খুব ভালো লেগেছে, এবং এটা আমার মনে হয় শুধু ওয়ার্ল্ড কাপে চলবে না, এটা সারা ওয়ার্ল্ডে এখন সব বড় বড় লিগগুলোতে এগুলা রানিং থাকবে। একটা ফিফা ডিসিশন মানে আপনার সুপ্রিম ডিসিশন, তাই না? তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এগুলো খুবই মানে ফার্স্ট ক্লাস একটা সিদ্ধান্ত নিয়েছে ফিফা। হোয়াট অ্যাবাউট দক্ষিণ কোরিয়া এবং চেক রিপাবলিক ম্যাচ? পিছিয়ে থেকে দক্ষিণ কোরিয়া যেভাবে কামব্যাক করলো, আমরা 67 মিনিটে ওয়াং এর গোল দেখেছি, এবং 80 মিনিটে ও ইউয়ান তিনি গোল করেছেন, 2-1 চেক পর্যন্ত তারা হারিয়েছে। না, আসলে আমি অ্যাজ এ এশিয়ান আমি গতকালকে বলেছি যে চেকের যেই লাস্ট ম্যাচগুলো আমি দেখেছি, তারা একটা ম্যাচও হারানে, এবং আফটার লং টাইম তারা ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করেছে এবং ওয়ার্ল্ড কাপের স্টেজে পারফর্ম করছে। কিন্তু কোরিয়া এরকম একটা টিম 44 বছর ধরে টানা ওয়ার্ল্ড কাপ খেলছে। আসলে কোরিয়া টিমের জন্য এটা আমার কাছে মনে হয় যে ভেরি ইজি, কারণ তারা জানে আসলে ওয়ার্ল্ড কাপের স্টেজে কিভাবে পারফর্ম করতে হবে। আমরা লাস্ট ওয়ার্ল্ড কাপে দেখেছি জার্মানকে তারা কিভাবে হারিয়েছেন। তো এই যে ব্যাপারগুলো ওই জায়গায় কিন্তু ম্যাক্সিমাম প্লেয়ারই কোরিয়াতে আছে, তাই না? সব প্লেয়ারই। তো এখন ওরা জানে যে আসলে কিভাবে খেলতে হবে। তারা একটা গোল কনসিড করেছে, ডাজেন্ট ম্যাটার, কিন্তু তারা গিভ আপ করে নাই। দেখেন 80 মিনিটে সেকেন্ড গোল করে কিন্তু তারা জয়লাভ করে। আসলে তাদের সেই এক্সপিরিয়েন্স আছে, এবং তারা মানে সবসময় প্রমাণ করে যে এশিয়ার সেরা। এটা কিন্তু আমরা সবসময় দেখি। এখন মানে খুব ভালো লেগেছে আসলে। এশিয়া আমরা বসবাস করি, এশিয়ান টিম যখন জিতে ওয়ার্ল্ড কাপে আসলে খুব ভালো লাগে। একেবারে অসাধারণ। এবং ইন টার্মস অফ মেক্সিকো, কানাডা, এবং আমরা যদি যুক্তরাষ্ট্রের কথা বলি, আমরা কানাডা এবং যুক্তরাষ্ট্র তারা ম্যাচ খেলতে যাচ্ছে সামনের ম্যাচগুলো তাদের। আমরা যদি হোস্ট কান্ট্রিগুলোর কথা দেখি, আমরা এর আগে তো কোরিয়ার কথা বলতে পারি 2002, কিংবা আমরা যদি রাশিয়ার কথা বলতে পারি, তারাও কিন্তু হোস্ট কান্ট্রিরা কিন্তু ভালো করেছে। এবারে যদি এই 3 হোস্ট কান্ট্রির কথা আপনি বলেন, মেক্সিকো, যুক্তরাষ্ট্র এবং কানাডা, তাদের পসিবিলিটিস কতটা দেখছেন? ফর মি মেক্সিকো একটা লং রেস করবে ফর শিওর, এবং আসলে আজকের ম্যাচের পরে আমি আসলে প্রেডিক্ট করতে পারবো খুব ভালোভাবে, কারণ কানাডা এবং আপনার ইউএসএ, কারণ ইউএসএর সামনে একটা ভালো চ্যালেঞ্জ প্যারাগুয়ে, কারণ আমি তাদের লাস্ট ম্যাচগুলো দেখেছি, তারা কিন্তু লাস্ট একটা ম্যাচ খেলেছে, তারা জিতেছেন, এবং ইউএসএ 2টা ম্যাচ খেলেছেন, একটা হেরেছেন, একটা জিতেছেন। আসলে এখন ডিপেন্ড আপনার দুইটাই আমেরিকান টিম, তাই না? ওদের কিন্তু ওয়েদার অ্যাডজাস্টমেন্টের কোনো প্রবলেম নাই। এখন আমার কাছে মনে হয় যে ইউএস টিমটা আমার কাছে মনে হয় যে অনেক ভালো করবে। তাদের অনেক ইয়াং প্লেয়ার আছে, তার সাথে আপনার কিছু সিনিয়র প্লেয়ার আছে, এবং তাদের ম্যাক্সিমাম প্লেয়ার খুব ভালো ভালো জায়গায় খেলেন। সো সেই ক্ষেত্রে আসলে খেলাটা অনেক মানে কন্টেস্ট হবে। কিন্তু ওই দিক দিয়ে কানাডার কথা যদি বলেন, আমি মানে আসলে কানাডা লাস্ট ওয়ার্ল্ড কাপে কিন্তু ওরকম মানে ভালো পারফর্ম করেছে, তারা গোল দিয়েছে, আবার গোলও খেয়েছেন। কিন্তু সেই ক্ষেত্রে এবারের ওয়ার্ল্ড কাপে আসলে তাদের কি প্রিপারেশন এবং তাদের মানে বেশ কিছু ম্যাচ আমি ওইভাবে ফলো করতে পারি নাই, কিন্তু খেলেছেন। আসলে অবশ্যই হোস্ট টিমের আমি আশা রাখি যে হোস্ট টিম ভালো করবে, কারণ হোস্ট টিম যদি ভালো করে ওয়ার্ল্ড কাপ জমে উঠবে একেবারে। তো হোপফুলি আমরা সেগুলো নিয়ে আরো অনেক কথা বলবো, এবং ব্রাজিল আর্জেন্টিনা তপু বর্মন এসছেন, সেগুলো নিয়েও যে কথা হবে না তা নয়। যাকে শোয়ের পর আমি ফ্রুট সিরাপ খাওয়াবো, আমরুপালি হামদর্দের, অনেক মজা, গরম সঙ্গে ফুটবলের উৎসব চলছে, তো আমরা সেটা খাবো। কিন্তু তার আগে মানুষ যেটা দেখতে চায়, শুনতে চায়, খেতে চায় বাংলাদেশে ফুটবল হলে, আমি বলি যে 48 দলের গ্রেটেস্ট শো অন আর্থ বিশ্বকাপ, বাংলাদেশের বিশ্বকাপটা 2 দলের, ব্রাজিল আর্জেন্টিনা, মোর অফ এ। তাই তো সেই জায়গায় আমরা ব্রাজিল আর্জেন্টিনা একটু টেকনিক্যাল কথাবার্তা জানতে চাই, শুধুমাত্র ফ্যান্স ইমোশন থেকে না। আসলেই এবারে ব্রাজিল, নেইমার, নতুন কোচ, সবকিছু মিলিয়ে আর্জেন্টিনা ট্রফি ধরে রাখার স্বপ্ন, সবকিছু নিয়ে আমি শুরুটা কোথা থেকে করবো? যদিও আজকে আমরা ভেতরের খবর ফাঁস করবো না, শেষ দিকে যদি কখনো ফাইনালে ওঠে আমাদের দল, আমরা জার্সি পরে আসবো। তবে আমরা আর্জেন্টিনা দিয়ে শুরু করতে পারি। আমি প্রথম শুরু করব ব্রাজিল দিয়ে, ওকে। কারণ ব্রাজিলের কোচ অ্যানচেলোতি যখন সে আসলে ব্রাজিলের হয়ে সাইন করে, আসলে এটা ছিল ব্রাজিলের একটা স্বপ্ন। ব্রাজিলের স্পেশালি ফুটবল ফেডারেশনের, ব্রাজিলের মানুষদের আসলে অ্যানচেলোতিকে চাচ্ছিল তারা 2 বছর ধরে। আসলে সে রিয়াল মাদ্রিদের একটা কোড অফ কন্ট্রাক্ট ছিল, সে ফ্রি ছিল না। এন্ড অফ দ্য সিজন পরে সে কিন্তু ব্রাজিলের সাইন করে। তো আসলে
ওর মতো একজন কোচ অনেক অনেক প্রয়োজন ব্রাজিল টিমে, এবং সে কিভাবে টিমটাকে সাজিয়েছেন আমরা কিন্তু সবাই দেখেছি। ইভেন আমি সেই স্কোয়াড ঘোষণার সময় লাইভ দেখতেছিলাম যে আসলে কারে কারে ডাকছে। আমি খালি আশা করতেছিলাম নেইমার নেইমার নেইমার। সো কোন ইয়ার পর যে ম্যানচেস্টারের নাম্বার 9-এর পরে নেইমারের নাম যখন আপনার সে নিল, আমার মনে হয় নট অনলি ব্রাজিল, সারা ওয়ার্ল্ডের মানুষ খুশি হয়েছে। বিকজ নেইমার এরকম একজন প্লেয়ার, এরকম স্কিল দেখিয়েছেন সারা বিশ্বকে, আসলে আমার কাছে মনে হয় ওয়ান অফ দ্য গ্রেটেস্ট। তো এখন গঠন হয়েছে যে ব্রাজিলের টিমটা খুব ভালো সাজিয়েছেন কোচ, এবং সবাই খুব ভালো ফর্মে আছে। আপনি যদি গোলকিপারের কথা বলেন, অ্যালিসন, এডারসন, ডিফেন্ডারে যদি আপনি মার্কিনিউস চ্যাম্পিয়ন্স লিগ জেতা ডিফেন্ডার, ক্যাপ্টেন পিএসজির, গাব্রিয়েল সে আর্সেনালে লিগ জিতেছে, চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলেছেন, তার সাথে মিডফিল্ড কাসেমিরো, ফাবিনো, মানে পাকেতা, রাফিনা, এইচ এন্ড এভরি, মানে সব স্টার। সো আমি আসলে অনেক আশাবাদী ব্রাজিল টিম নিয়ে। আসেন আর্জেন্টিনায়। আর্জেন্টিনা আসলে সব প্লেয়ারদেরকেই রেখেছে, এবং তাদের একটা চ্যালেঞ্জ থাকবে, কারণ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, এবং তাদের সেইভাবেই খেলতে হবে এবং তাদের সেইভাবেই অ্যাটিটিউড দেখাইতে হবে একদম ফার্স্ট ম্যাচ থেকে। তো আমার মনে হয় যে বেশি চেঞ্জ করে নাই স্কলানি, অ্যাকসেপ্ট দিমারিয়া তো রিটায়ারমেন্টে চলে গেছে, আর্জেন্টিনার হয়ে খেলবে না, কিন্তু দিবালাকে সে আর কি ডাকে নাই, কিন্তু তাদের রিপ্লেসমেন্ট কিন্তু খুব ভালো ভালো ইয়াং প্লেয়ারকে ডাকা হয়েছে। তো ওভারঅল সব কিছু মিলিয়ে টোটাল টিমটাই আছে। আমরা তো জানি যে কার উপরে আর্জেন্টিনা টিম। এখন যারা আগে গত বছরের ইয়াং প্লেয়ার ছিল লাইক অ্যানজো, মেকালিস্টার, আপনার আলভারেস, এখন কিন্তু তারা একদম পরিপূর্ণ একজন মানে ডিপেন্ডেবল প্লেয়ার। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে মেসির জন্য আরও কাজগুলো ভালো সুবিধা হয়ে যাবে, কারণ সে এখন সব ম্যাচুরিট প্লেয়ার পাবে এবং সবাই বড় বড় টিমে খেলা। কিন্তু মেসি এই ওয়ার্ল্ড কাপ খেলুক, অনেকেই তো চাননি যে ভাবে তিনি কাতার শেষ করলেন, বা একটা গল্প রূপকথা, আপনি কি চেয়েছিলেন? না, আমি আসলে এরকম মানে গ্রেটেস্ট প্লেয়ারদেরকে আমি চাই না এইভাবে এন্ড হয়ে যাক। আসলে ওয়ার্ল্ড কাপ এরকম একটা স্টেজ, এই জায়গায় ওদেরকে প্রয়োজন। আপনি রোনালদো, মেসি, নেইমার, আপনি যদি হিসাব করেন ডিব্রয়না, ভান ডাইক, ওরা যদি আসলে ওয়ার্ল্ড কাপ না খেলে, আমাদের যারা আইডল বা আমরা যাদেরকে দেখে বড় হয়েছি, তখন কিন্তু আমাদের খুব খারাপ লাগবে। নট অনলি আমি, আমাদের সবার। সো সেই ক্ষেত্রে আমি বলবো যে ওয়ার্ল্ড কাপ ডেফিনেটলি খেলা উচিত, এবং সেই খুব ভালো একটা ডিসিশন নিয়েছে। ভেরি ভেরি থ্যাঙ্কসফুল হিম। অ্যান্ড আমি আশা করি, যেটা আমি আপনাকে বললাম যে আর্জেন্টিনার ম্যাক্সিমাম প্লেয়ার আছে, আমি গোলকিপারের নাম মার্টিনেস মানে নেওয়াই উচিত, তার পারফরমেন্স, এবং সে কিছুদিন আগে ইউরোপিয়া কাপ জিতিয়েছেন অ্যাস্টন ভিলাকে, তারও কনফিডেন্স অনেক ভালো আছে। তার সাথে রোমেরো, লিসান্দ্রো মার্টিনেস, অতামেন্দি, যাদের সেন্টার ব্যাক পজিশনে, যেটা আমরা দেখেছি যে তাদের যেই ডেডিকেশন, আসলে এইভাবে যদি তারা টুর্নামেন্টটা শুরু করতে পারে ডেফিনেটলি। একেবারে আমরা রানিং আউট অফ টাইম, খুব শর্ট টাইমে আপনার কাছে জানতে চাই 2026 বিশ্বকাপে আপনার মতে টপ 4 টিম কোন 4 দল হবে? অবভিয়াসলি আর্জেন্টিনা থাকবে, হ্যাঁ, ব্রাজিল থাকবে, স্পেন এন্ড ফ্রান্স থাকবে। আমার এটা খুবই খুবই মানে আমি স্ট্রংলি মানে ফিল করতে পারছি, বিকজ আপনি যদি ফ্রান্স আর স্পেনের কথা বলেন, মানে হিউজ ট্যালেন্টেড প্লেয়ার। এটা আবার পরের দিন বলবো না, একবারে সব বলা যাবে না। অর্থাৎ আপনি 1 2 3 4 এর যদি আপনি আর 1 2 করতে বলেন, তাহলে ব্রাজিল আর্জেন্টিনা, ব্রাজিল আর্জেন্টিনা, আর্জেন্টিনা 1, ব্রাজিল 2। ওয়াই বিকজ আই হোপ যদি ওদের কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল যদি ফেস টু ফেস না হয়, আমার মনে হয় ফাইনালে তাদের সাথে দেখা হইতে পারে। কিন্তু আমার ফিচার দেখতে হবে আসলে কিভাবে কি হবে আফটার দ্য সেকেন্ড রাউন্ডের পরে। তবে মেসি রোনালদোর ব্যাটল হওয়ার কথা কোয়ার্টার ফাইনালে, যদি সব ঠিক থাকে। পর্তুগাল, ইয়েস, আর্জেন্টিনা পর্তুগাল, এটাও অনেক টাইট, কিন্তু পর্তুগালকে হিসাবে ধরতে হবে। তাদের আসলে স্পেশালি ডিফেন্ডিং লাইন প্লাস মিডফিল্ড লাইন ফ্যান্টাস্টিক। তাদেরও ক্লাব ফুটবল স্টার্স দিয়ে, স্টার্স স্পেশালি বিতিনা, ফার্নান্দেস, ওদের যে পারফরমেন্স, দুই মিডফিল্ডের লিগের সেরা সেরা প্লেয়ার। এবং আপনি যদি ইউফার পরে যদি আপনি বেস্ট 11-এ আপনার নাম ঘোষণা করেন, মেবি ফার্নান্দেসের নাম থাকতে পারে, কিন্তু বিতিনা তো ফর শিওর থাকবে। একেবারে আমরা একেবারে শেষ দিকে বিশ্বকাপের বাইরে একটা প্রশ্ন করবো নাকি? অবভিয়াসলি, এই যে সেই পিসিআর থেকে প্রশ্নটা বলছে, জি, যে আপনি ডিফেন্ডার হয়ে বাংলাদেশের ফরওয়ার্ডদের চেয়ে গোল বেশি কি করে করলেন? ও মাই গড, এটা আসলে ফর মাই ওপিনিয়ন এটা এক টিম গেম। কিন্তু আমার সবসময় চেষ্টা থাকে যখন আমি সেট পিসগুলোতে যাই আমার সর্বোচ্চ দিয়ে মনোযোগী থাকতে, এবং যখনই বল পাবো আমি গোল দেওয়ার চেষ্টা করি। এইটাই আমার মেন টার্গেট থাকে, এবং এটার পিছনে অবশ্যই গল্প আছে। আমার অনেক হার্ডওয়ার্ক করতে হয়, অনেক প্র্যাকটিস করতে হয়,
মানে প্র্যাকটিস না করলে তো আপনি মনে করেন গোল এরকম একটা ব্যাপার, এটা হ্যাবিট, তার সাথে গড গিফট। যদি সৃষ্টিকর্তা যদি আপনার প্রতি কৃপা থাকে, ডেফিনেটলি আপনি গোল করতে পারবেন। আপনি হয়তো বা সেকেন্ড গোল দেখেছেন, বিশ্বনাথ বলি করেছে, আমি পড়ে যাওয়ার পর উঠছি, আমি জাস্ট ফ্লিক করছি, গোল হয়ে গেছে, কিন্তু বাংলাদেশ জিতছে, এটা হলো সবচেয়ে বড় ব্যাপার। বাংলাদেশ জিতেছে, সেটাই বড় বিষয়। অর্থাৎ লাল সবুজের দেশ যারা নেই এবারের বিশ্বকাপে, তবে না থেকেও তারা থাকে, এ কারণে ঢাকা পৌঁছে যায় বুয়েন্স আয়ার্সে, Exactly. আমরা জানি। সুতরাং এই বিশ্বকাপের যে উন্মাদনা, সেই উন্মাদনা থাকবে। তপু বর্মন থাকবেন আমাদের সঙ্গে এক্সপার্ট টেবিলে, আমরা হোপফুলি আশা করছি পুরোটা সময় জুড়ে। এবং বিশ্বকাপের যে রমরমা অবস্থা, আমরা এই উৎসবটা একসঙ্গে সেলিব্রেট করব, Exactly, হ্যাঁ। সেই প্রত্যাশা করছি। অসংখ্য ধন্যবাদ এক্সপার্ট টেবিলে সময় দেওয়ার জন্য। হোপফুলি আমরা যত ম্যাচ আসবে সামনে আরো অনেক অনেক কথা নিয়ে এগোবো। অবশ্যই, অবশ্যই। তবে আজকে সময় এ পর্যন্তই থাকছে। দ্য গ্রেটেস্ট শো অন আর্থ শুরু হয়ে গেছে, আর যমুনা টেলিভিশনের পর্দায় আপনাকে চোখ রাখতেই হবে। আজকের মতো এ পর্যন্তই বিদায় নিচ্ছে এক্সপার্ট টেবিল থেকে। আবার দুপুর 2:30টায় আগামীকাল কথা হবে। সে পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থাকবেন যমুনা টেলিভিশনের সঙ্গে।